অবশেষে সমস্ত তথ্য ফাঁস, বিএনপি নয় ফেঁসে যাচ্ছে এনসিপি। নতুন আলটিমেটাম দিল সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। রাজধানীর মিটফোর্ডে যুবদল কর্মী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। দর্শক, সাম্প্রতিক সময়ে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে পুরো বাংলাদেশ বিশ্ব পর্যন্ত তোলপাড় হয়েছে। সেই মুহূর্তে বিএনপি অভিযোগ অস্বীকার করেছে যে এই খুনের সঙ্গে, এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো যোগসাজশ নেই, বরং এই হত্যাকাণ্ডের সঙ্গে এনসিপির যোগসাজশ রয়েছে। পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জ থেকে আরো একজন গ্রেপ্তার। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাথর মেরে ব্যবসায়ী লালচাঁদ ওরফে মোহাম্মদ সোহাগকে শেষ করার ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। চাঁদাবাজি না, দ্বন্দ্বে এটা খুন হয়েছে। আমি মনে করি ফ্যাসিস্টের দোসরদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, সেই সোহাগ হত্যাকাণ্ডের পেছনে আসলে কে রয়েছে, তাকে কে কে হত্যা করিয়েছে, প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে সমস্ত তথ্য বেরিয়ে এসেছে। তাদের পরিচয় শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন বিএনপি কে দোষ দেওয়া হচ্ছে, কিন্তু এর পেছনে কি এনসিপি রয়েছে? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক, সাম্প্রতিক সময়ে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে পুরো বাংলাদেশ বিশ্ব পর্যন্ত তোলপাড় হয়েছে। সেই ঘটনার অভিযোগ বিএনপির দিকে যখন যাচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন দলগুলোর যখন প্রতিবাদে মুখর হতে দেখা যাচ্ছে, বিএনপির পাল্টা শোডাউন দেখা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি অভিযোগ অস্বীকার করেছে যে এই খুনের সঙ্গে, এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো যোগসাজশ নেই, বরং এই হত্যাকাণ্ডের সঙ্গে এনসিপির যোগসাজশ রয়েছে। এটার সঙ্গে এনসিপি দায়ী এবং এনসিপির পরিকল্পনাতেই এই ঘটনা ঘটানো হয়েছে, এমন দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। কি বলতে চাইছে তারা? এই ঘটনা একেবারে সাজানো ঘটনা, পরিকল্পিত ঘটনা, বিএনপিকে কাহিল করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে, তেমন কথা আবার বলেছেন তারেক রহমানের উপদেষ্টা। সব মিলিয়ে এবার কি নতুন করে মামলার মোড়টা অন্যদিকে ঘুরে যাচ্ছে? এবার কি এনসিপি ফেসে যাচ্ছে? এনসিপি নেতাদের সঙ্গে এই মামলার প্রধান আসামির ছবি নতুন করে প্রশ্ন তুলেছে, বিএনপি নেতারাও সেই প্রশ্ন তুলেছে। মিটফোর্ডের যে সোহাগ হত্যাকাণ্ড, সেটার সঙ্গে বিএনপির কোনো দায় নেই, বিএনপির কোনো সম্পর্ক নেই, এটার সঙ্গে এনসিপির সম্পর্ক রয়েছে, এমন কথা বলেছেন বিএনপির নেতা মির্জা আব্বাস সহ অনেক নেতাই বলার চেষ্টা করেছেন যে এটা এনসিপির পরিকল্পিত। অনেকে আবার বাড়িয়ে এটাও বলার চেষ্টা করেছেন যে এটা সরকারের একটা পরিকল্পনা, যেন নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায়, নির্বাচন যেন বানচাল করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। মির্জা আব্বাস যে কথাটা বলেছেন সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন মিটফোর্ডের ঘটনায় গ্রেপ্তার মাহিনের সঙ্গে এনসিপি নেতাদের ছবি রয়েছে, সেই ব্যাপারটা তিনি বলেছেন এবং সেখানেই তিনি বলছেন এই ঘটনায় গ্রেপ্তার হওয়া মাহিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ছবি রয়েছে, বিএনপির কারোর সঙ্গে ছবি নেই, বিএনপির সম্পর্ক নেই। এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে, এমন কথাও বলেছেন। এই ঘটনার সঙ্গে বাস্তবে এবং সত্যিকার অর্থে বিএনপির কোনো সম্পর্ক নেই। তিনি বলেছেন আমার কাছে একটা ছবি আছে, আমি দেখাতে পারবো না এই মুহূর্তে। এই ঘটনায় মাহিন নামের যে ছেলেটি ধরা পড়েছে, ওই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি রয়েছে, আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এদিকে বিএনপির যারা কর্মী নেতারা, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দুটো ছবি ভাইরাল করেছে, সেই দুটো ছবি আপনারা দেখে নিতে পারেন। সেই ভাইরাল করা সেই ছবি আসল কিনা, নাকি এআই দিয়ে তৈরি করা, নাকি হঠাৎ রাস্তায় দেখা হয়ে তারা ছবি তুলেছেন। নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লার সঙ্গে এই মামলার যে প্রধান আসামি মাহিনের ছবি, সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়েছে এবং সেই ছবিটাকে কেন্দ্র করেই বলা হচ্ছে যে এটার সঙ্গে এনসিপির সংযুক্তি রয়েছে, এনসিপির সম্পর্ক রয়েছে এবং এনসিপি এই ব্যাপারে ষড়যন্ত্র করছে বিএনপিকে বিপদে ফেলার জন্য। বিএনপিকে বিপদে ফেলার জন্য, বিএনপিকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে, এমন কথা তিনি যখন বলছেন, বিএনপির লোকজন যখন বলছেন, তখন তারেক রহমানের উপদেষ্টা তিনি 10টি কারণ পরিকল্পিত, যে এই ব্যাপারটা যে পরিকল্পিত, তার সেই পরিকল্পনা 10টা পরিকল্পনা সামনে এনেছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। তিনি 10টি কারণ বলছেন যে এইভাবে পরিকল্পনাটা করা হয়েছে। সেই শিরোনামটাও করেছে দৈনিক কালের কণ্ঠ, সেটিও দেখে নিতে পারেন যে মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে 10টি পরিকল্পিত অপপ্রচার ও তথ্যভিত্তিক বাস্তবতা। সেখানেই তিনি বলছেন 1 নম্বরে, হত্যাকাণ্ডের ভিডিওতে যারা ইট ও পাথর দিয়ে নৃশংসভাবে মারতে দেখা গিয়েছে তারাই কি বিএনপির বহিষ্কৃত নেতাকর্মী? উত্তরে তিনি বলছেন না, তারা বিএনপির বহিষ্কৃত নেতাকর্মী নয়। 2 নম্বরে, এই ঘটনায় বিএনপি যাদের বহিষ্কার করেছে তারা কি ঘটনাস্থলে ছিল? তিনি উত্তরে বলছেন বিএনপি বহিষ্কৃতরা ঘটনাস্থলে ছিল না। 3 নম্বরে তিনি বলছেন মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজে যাদের দেখা গিয়েছিল তাদের সবাইকে কি পুলিশ গ্রেপ্তার করেছে? উত্তরে তিনি বলছেন ভিডিওতে ইট পাথর দিয়ে মারতে থাকা সন্ত্রাসীদের পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। 4 নম্বরে তিনি বলছেন চাঁদাবাজির কারণেই কি এই বর্বরতা? উত্তর তিনি বলছেন পুলিশ এবং স্থানীয়রা নিশ্চিত করেছে এটি চাঁদাবাজির ঘটনা নয়। 5 নম্বরে তিনি বলছেন হত্যাকাণ্ড নিয়ে নিহতের পরিবারের বক্তব্য কি? উত্তরে তিনি বলছেন নিহতের পরিবার
গণমাধ্যমে বলেছেন দ্বিতীয়বার যে এজাহার রেডি করা হয়েছে সেটাই 3 জন মূল আসামির নাম কেটে দিয়ে যারা এর সঙ্গে কোনোভাবে জড়িত না তাদের নাম জোর করে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে আমার মা না বুঝে সিগনেচার করে ফেলেছেন। যারা এই ঘটনার মূল হোতা তাদের বাদ দিয়ে নিরপরাধ আসামিদের অভিযুক্ত করা হয়েছে, অর্থাৎ এজাহার বদলে ফেলা হয়েছে এমন অভিযোগ করেছেন। 6 নম্বরে তিনি বলছেন হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বক্তব্য কি। উত্তরে তিনি বলছেন লালবাগ বিভাগের পুলিশের ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন গণমাধ্যমকে বলেছেন আসামিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। 7 নম্বরে তিনি বলছেন এই ঘটনা কি সঙ্গে সঙ্গে অনলাইনে ছড়িয়ে পড়ে। উত্তরে তিনি বলছেন না, পূর্ব পরিকল্পিতভাবে 9 জুলাই হত্যাকাণ্ডের পর 11 তারিখ শুক্রবার জুম্মার নামাজের পর বাংলাদেশের প্রাইম টাইমে ইন্টারনেটে ভিডিওটি তথ্য বিকৃতির জন্য ছড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ জুম্মার নামাজের পর শুক্রবারে এটি পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয় এমন তথ্য তিনি বলছেন। 8 নম্বরে তিনি বলছেন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যেসব ফটোকার্ড ভিডিও ন্যারেটিভ আসতে থাকে সেগুলো কি প্রকৃত সত্য ঘটনা তুলে ধরে। উত্তরে তিনি বলছেন পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়ার আইডিও পেজ থেকে আগে থেকেই তৈরি করে রাখা মিসলিডিং ফটোকার্ডগুলো অনলাইনে ছড়ানো হয়। তিনি ইনডাইরেক্টলি সেখানে এনসিপি জামাত তাদের দোষারোপ করার চেষ্টা করছেন। 9 নম্বরে তিনি বলছেন এই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ নেতৃত্বকে কোনো অশালীন ভাষায় আক্রমণ করা হলো। এই প্রশ্নটাও করা হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ নেতৃত্বকে কেন অশালীন ভাষায় স্লোগান দেওয়া হলো, যে স্লোগানগুলো আমরা শুনছি খুবই বিরক্তিকর এবং কটু স্লোগান। 10 নম্বরে তিনি বলছেন সরকার কি যথাযথ তদন্ত, বিচার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের সক্ষমতা দেখাতে পারছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লাস্টে তিনি বলেছেন। উত্তরে তিনি বলেছেন রাজধানীর জনবহুল এলাকায় নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করার ঘটনা শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থায় নয়, বরং সার্বিক বিচারহীন সংস্কৃতির ভয়াবহ প্রতিফলন। অর্থাৎ সরকারের উপরে তিনি দায় চাপাচ্ছেন। সরকার যে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে, সূচনা করেছে, সেই বিচারহীনতার সংস্কৃতির জন্যই আজকে এই ঘটনাটা ঘটছে। এখন তারেক রহমানের উপদেষ্টা যে 10টি পয়েন্ট সামনে আনলেন সেই 10টি পয়েন্ট তো তাদের দলীয় অবস্থান, তাদের দলীয় ব্যাখ্যা। এর বিপরীতে পুলিশের ব্যাখ্যা কি, এর বিপরীতে এনসিপির ব্যাখ্যা কি, এর বিপরীতে জামাতের ব্যাখ্যা কি, সেগুলোও জনসম্মুখে আমার মনে হয় আসা উচিত। আসলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা তিনি 10 নম্বর পয়েন্ট যেটা বলেছেন যে সরকারের নীরবতা, সরকারের ব্যর্থতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের যে ব্যর্থতা, সেই ধারাবাহিক ব্যর্থতারই ফসল হচ্ছে এই ঘটনা। এটার সঙ্গে শতভাগ একমত হওয়া যায়, এটার সঙ্গে একমত না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু প্রকৃত তথ্য কি, যেভাবে বিএনপি উপস্থাপন করছে, এনসিপির নেতাদের সঙ্গে মূল আসামির যে ছবি, সেই ছবির রহস্যটা কি, কবে তারা ছবি তুলেছেন, এই ছবির পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা। একটি টেলিভিশন ইনভেস্টিগেশন রিপোর্টে আমরা দেখলাম, চ্যানেল 24-এর রিপোর্টে, সেখানে দেখলাম যে স্থানীয় একটি মেডিকেলের 4র্থ শ্রেণীর কর্মচারীদের অফিসে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা 2 দিন আগেই করা হয়, যেখানে ওই 4র্থ শ্রেণীর কর্মচারীর সভাপতি পর্যন্ত উপস্থিত ছিলেন। এবং সেখান থেকে তথ্য যেটা বলা হচ্ছে যে মাহিন এবং হত্যাকাণ্ডের শিকার হওয়া সোহাগ তারা ব্যবসায়িক পার্টনার ছিলেন, ভালো বন্ধু ছিলেন, একসাথেই সব কাজ কাম করতেন। মাস 2 হলো তাদের ব্যবসায় সমস্যা হয়েছে। সেই সমস্যার ঘটনাটা বাড়তে বাড়তে এই হত্যাকাণ্ডের পর্যায়ে চলে এসেছে। কোনটা সঠিক এখন সেটা তদন্তের মাধ্যমে বের করে আনা উচিত রাষ্ট্রের খুব দ্রুত, নতুবা এই ঘটনা ঘটতেই থাকবে। এই ঘটনার বিচার না হলে, প্রকৃত তথ্য যদি জনগণ না জানে, তাহলে সন্ত্রাসীরা এতে থেকে আরো বেশি উৎসাহিত হবে। উৎসাহ এমনিই পাচ্ছে, মবকে যখন স্বীকার করা হচ্ছে না, মবকে যখন এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, তখন তো উৎসাহ সন্ত্রাসীরা পাচ্ছেই। এই কারণেই এর লাগাম টানা যাচ্ছে না সারা দেশে। এই ঘটনার পরেও কি ঘটনা থেমে আছে? সারা দেশে একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। যে দেশে মসজিদে ঢুকে ইমামকে কুপানো হয়, সেই দেশে মানুষের নিরাপত্তা কোথায়? যে দেশে প্রায় 500, গত 10 মাসে 500 বার পুলিশের উপরে আক্রমণ করা হয়, পুলিশ আক্রান্ত হয়, সে দেশে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে না? এটাই তো স্বাভাবিক। পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জ থেকে আরো একজন গ্রেপ্তার। এই হত্যাকাণ্ডে প্রায় 20-22 জন তরুণ বা যুবক অংশ নেয়। তাদের প্রত্যেককে ধরা হবে এবং এটা নিয়ে সামাজিক প্রতিক্রিয়া হয়েছে, মানবিক প্রতিক্রিয়া হয়েছে, সবচেয়ে দুঃখজনক প্রতিক্রিয়া হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এটাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের চরমভাবে বিভক্তি, কাদা ছোড়াছুড়ি, পাল্টাপাল্টি দেখছি। এখন বিষয়টা হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো কাজ করবে, কিন্তু বারবার আমি যেটা জোর দেই, এই ঘটনার পর আর কোথাও ঘটবে না, এইরকম সম্মিলিত আওয়াজটা আমি কিন্তু রাজনৈতিক অঙ্গনে দেখছি না। এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, জামাতে ইসলাম বলেন, তারা যেমন বিএনপিকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছে, বিএনপিও কিন্তু কালকে বিশাল শোডাউন করে তারাও জবাব দিচ্ছে। এই যে পাল্টাপাল্টি জবাবের মধ্য দিয়ে কি হচ্ছে? রাজনৈতিক বিভক্তি বাড়ছে। সুবিধা হচ্ছে কার? সুবিধা হচ্ছে এই অপরাধীদের, দুষ্কৃতিকারীদের, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কারণ যে তাদের বিরুদ্ধে তো কেউ ঐক্যবদ্ধ হচ্ছে না, ঐক্যবদ্ধ হচ্ছে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে। সামনে নির্বাচন, ক্ষমতা, ওটাই মূল লক্ষ্য। কিন্তু যে ঘটনাটা ঘটে গেল, যে ভয়ঙ্কর ঘটনা,
এই ঘটনা রেস ধরে দেখেন পল্লবীতে ঘটলো, তারপর শ্যামলীতে ছিনতাইকারীরা এত বেপরোয়া যে গায়ের জামা প্যান্ট জাঙ্গিয়া পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে, টাকা পয়সা তো বটেই। তাহলে দরকার কি? দরকার ছিল এই যে এখন চলছে যে জুলাই, আমি কালকে দেখলাম যে একজন উপদেষ্টা বলছেন যে নারীরা কই, যেই নারীদের মুখগুলো দেখতাম তাদেরকে খুঁজে বের করা দরকার। তাই আমি বললাম যে আসলে চেতনাটা রাস্তায় পড়ে গেছে, তাই সে একা হয়ে গেছে, তার পাশে আর কেউ নেই, সবাই ঘরে ফিরে গেছে। কারণ কি? ওই জুলাইয়ের চেতনা অনুযায়ী আমরা কেউ কাজ করতে পারিনি। যদি কাজ করতাম তাহলে এই চাঁদাবাজি, দখলবাজি, এগুলির বিরুদ্ধেই তো মানুষের ক্ষোভ ছিল। শেখ হাসিনা অন্যায় কি ছিল? দুঃশাসন, অপশাসন। তা আবারও যদি নতুন করে নতুন কায়দায় যদি দুঃশাসন, অপশাসন চেপে বসে, তাহলে মানুষের এত রক্ত, 2000-এর উপরে শহীদ, 20-25 হাজার মানুষ আহত হলো, পঙ্গু হলো, তাদের কি হবে? একবার চিন্তা করেন। এরা তো কোনো দল করে না যে 2000 মানুষ প্রাণ দিল, এত মানুষ আহত হলো। কয়জন আছে কেন রাজনৈতিক কর্মী? সাধারণ মানুষ। তাহলে সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা সম্মান দেখাচ্ছে কোথায় রাজনৈতিক দলগুলো? এই ঘটনার প্রেক্ষিতে আপনি খেয়াল করেন যে আজকে শেখ হাসিনা নেই, আগে মনে করা হতো যে বোধহয় একমাত্র শেখ হাসিনাই সবচেয়ে বড় সমস্যা দেশে। তাহলে সেই সমস্যাটা তো দূর হলো। এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে করণীয় কি? এই যে সোহাগ হত্যার একটা তো হলো যে অপরাধীদেরকে গ্রেপ্তার করা, তো এটা কি শুধু ওই লালবাগ এলাকা, মিটফোর্ড এলাকায়, বাংলাদেশে আর কোথাও ঘটছে না? তাহলে সমস্ত জায়গায় ঘটছে। এই ঘটার মধ্যে কোনো কোনো ঘটনাটা আমরা ভাইরাল দেখতেছি, কিন্তু ওই একই দিন শুক্রবারের ঘটনা যদি বলেন, তাহলে খুলনার ঘটনার কথা কি বলবেন? মিটফোর্ডের ওই ঘটনা তো বুধবারের, ভিডিওটা পাওয়া গেল শুক্রবারের, কিন্তু ওই শুক্রবারেই আপনার খুলনায় কি ঘটলো? চাঁদপুরের মসজিদের ইমামের উপর হামলার ঘটনা, সেটা কি হলো? এরা কারা ঘটাচ্ছে? দুর্বৃত্তরা, দুষ্কৃতিকারীরা। এরা কি কোনো রাজনৈতিক দলের শুভাকাঙ্ক্ষী? এনসিপির, জামাতের, বিএনপির? কেউ বলবে যে হ্যাঁ এরা ভালো কাজ করছে? না। তাহলে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটা গণপ্রতিরোধের আওয়াজ রাজনৈতিক দলগুলো গোল টেবিল করে হোক, যৌথ বিবৃতির মাধ্যমে সামনে আসলো না কেন? জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা যদি করা হতো, তাহলে মানুষ তো নীরবে থাকতো না। যেখানে দেখতো অনিয়ম, যেখানে দেখতো যে মানুষ বিপদে আছে, ঝাঁপায় পড়তো। আজকে দেখেন এই যে সোহাগ নির্মমভাবে শত শত মানুষের সামনে খুন হলো, কেউ 999-এ কলও দিল না, পুলিশও আসলো না, পাশে নাকি আনসার ক্যাম্প, তারাও ছুটে আসলো না। কেন? এই কারণে যে ওই জুলাইয়ের চেতনা, আমরা চেতনার দিবস পালন করতেছি, কিন্তু এইরকম সময় হত্যাকাণ্ডের শিকার হলো, নির্মম হত্যাকাণ্ডের শিকার হলো সোহাগ, রংপুরে ওই যে মোল্লা হাবিব, আর চাঁদপুরে সেই ইমাম। আমরা কোনোটাই প্রতিরোধ করতে পারলাম না। তো সেই চেতনাটা যদি না থাকে, তাহলে এই বিচ্ছিন্নভাবে সরকারিভাবে জুলাইয়ের চেতনা উদযাপন করে টেলিভিশনগুলোতে এই এপিসোড করে লাভটা কি? লাভ তো হচ্ছে না। তো সুতরাং আমরা আসলে ব্যর্থ জাতি। হাসিনার বিদায়ের পরেও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা আওয়াজ তুলতে পারলো না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নেই। সরকারও আমি দেখলাম যে নিষ্ক্রিয় হয়ে বসে আছে। ভাই একটা ডাক দে, এত বড় একটা ঘটনা, এত বড় নৃশংস, সব রাজনৈতিক দলগুলোকে তো ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকতে পারতেন, ডেকে বলতে পারতেন এটার বিরুদ্ধে আপনারা সম্মিলিতভাবে পদক্ষেপ নেন, বিচ্ছিন্নভাবে একজন আরেকজনের বিপক্ষে রাস্তায় নেমে লাভ নেই। এই কাদাছড়ি ছড়াছড়ি বন্ধ করে ঐক্যের ডাক দেবে, তেমন নেতা কি নন ডক্টর মোহাম্মদ ইউনূস? সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত, আর এই উত্তপ্ত দেশের মধ্যেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মত সৃষ্টি হচ্ছে। আর এই মতকে কে নিয়ন্ত্রণ করতেছে, কে করাচ্ছে, অবশেষে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকরা তুলে ধরেছেন। প্রিয় দর্শক, যে আলোচনা শুনতে পারলেন, সেই আলোচনায় দাবি করা হচ্ছে এই সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি জড়িত নয়, অন্য একটি রাজনৈতিক দল জড়িত। আসলে কি সত্য? দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে এবং আজকের এই ভিডিওতে যে আলোচনা, যে তথ্যগুলো পেলেন, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? দর্শক শ্রোতা, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।